এর মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাগতীর। মোনাজাতের পূর্বে হেদায়েতি বয়ান শেষে বিশ্ব ইস্তেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের বিশ্ব মার্কাজ দিল্লির মাওলানা সাদ। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন নিহানন্দী। আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগতীর। টঙ্গীর কহরদরি খ্যাত তুরাগ নদের উত্তর পূর্ব তীর সংলগ্ন প্রায় 160 একর নির্ধারিত সীমার বাইরেও ছড়িয়েছে বিস্তৃতি। যতদূর চোখ যায় কেবল ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণা। গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত চান লাখ লাখ মুসল্লি। অতীতের ভুলের জন্য আল্লাহর দরবারে কেঁদে কেটে ক্ষমা চান। ইসলামী এই দ্বিতীয় বৃহত্তম কাফেলায় দেশের গণ্ডি পেরিয়ে শত সহস্র মাইল দূর থেকে দেশি মুসল্লিদের পাশাপাশি যোগ দিয়েছেন বিদেশি মুসল্লিরাও। উদ্দেশ্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করা, নিজের আত্মশুদ্ধি এবং গুনাহ মাফের পাশাপাশি দেশ এবং বিশ্ব উম্মার শান্তি কামনা করা। ইস্তেমার এই বয়ান থেকে শিক্ষা নিয়ে দেশ এবং বিদেশে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন মানুষের কাছে, এমনটাই প্রত্যাশা এখানে আসা লাখো মুসল্লির। বিভিন্ন ভাষায় তর্জমা সহ ইমান, নামাজ, এলেম, জিকির, একরামুল মুসলিমিন, তাসহিহে নিয়ত, দাওয়াত ও তাবলিগ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক মূল্যবান বয়ান হয়েছে ইস্তেমায়। এবছর বিশ্বের 50টিরও বেশি দেশ থেকে প্রায় 25,000 মেহমান যোগ দেন ইস্তেমায়। আয়োজকদের তথ্যমতে আনুমানিক 30 লাখেরও বেশি মুসল্লির সমাবেশ ঘটেছে দেশের সবচেয়ে বড় এই ইসলামী সম্মিলনে। আমরা মনে করেন এবার প্রথম আছি, কিন্তু মানুষের গোলযোগে কোনো কিছু শুনতে পাচ্ছি না। বাইরে মাইকের ব্যবস্থা করলে ভালো হতো, আমি শুনতে পাইতাম। কিছুই তো শুনতে পাচ্ছি না, আমরা সঠিকভাবে চলাফেরা করতে পারি, সেই জন্য ইস্তেমা আসছি। পৃথিবীর কোটি কোটি মানুষকে ইসলামের একাত্ম করে নেয়ার নিরন্তর দাওয়াতি প্রচেষ্টাই এই ইস্তেমা। কালিমার এবং দ্বীনের দাওয়াত মুসলমানকে এবং সকলকে দাওয়াতটা তারা পৌঁছায় সবার মধ্যে। আমরা আল্লাহর রাসূলকে খুশি রাখার জন্য আমাদের নিজের হেফাজতের জন্য দোয়া করি। আমরা ইহকাল এবং পরকালে একটা আশা ভরসা করে তো এখানে আসি, যেন আল্লাহ পরকালে আমাদেরকে মঙ্গল করে। শুরুটা আরো আগে হলেও 1966 সাল থেকে প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়ে এসেছে বিশ্ব ইস্তেমা। একসঙ্গে এত মানুষের সংকুলানের অসুবিধা হওয়ায় 2011 সাল থেকে দুপর্বের ইস্তেমার সিদ্ধান্ত হয়। 20 জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব, 22 জানুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুপর্বের বিশ্ব ইস্তেমা। মাইদুর রহমান রুবেল, RTV, টঙ্গী, গাজীপুর। এদিকে বিশ্ব ইস্তেমার আখেরি মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবনে বসে মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশ ও জনগণের শান্তি কামনা সহ বিশ্বের মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, গণভবনে কর্মরত কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা মোনাজাতে অংশ নেন। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলার রায় আগামীকাল। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন তারা অপরাধীদের দোষ প্রমাণ করতে পেরেছেন। আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে এমন প্রত্যাশা করছেন নিহতের স্বজনরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সাদাত হোসেন স্বপনের তথ্যচিত্রে রকিব মানিকের রিপোর্ট। প্রায় 3 বছর পর নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের মামলার রায় হতে যাচ্ছে সোমবার। বাদীপক্ষ ও আসামিপক্ষের সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ, আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত 16 জানুয়ারি মামলার রায়ের দিন ধার্য করেন। নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বাদী হয়ে 2টি মামলা করেন। এর প্রেক্ষিতে পুলিশ তদন্ত শেষে নূর হোসেন ও র্যাবের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, লেফটেন্যান্ট কমান্ডার MM রানা, মেজর আরিফ সহ 35 আসামির বিরুদ্ধে চার্জশিট দেন। এর মধ্যে 23 আসামির গ্রেফতার রয়েছে, তাদের উপস্থিতিতে চলে বিচার কাজ। নিহতদের পরিবারের প্রত্যাশা, আলোচিত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ সাজা হবে এবং ন্যায় বিচার যাতে হোক, আর কারোর মা সন্তান যেন এইভাবে না হারায়। 7 ফ্যামিলি পরিবার যেন একটু সান্ত্বনা নিয়ে মরতে পারে যে না, এই হত্যার বিচার হয়েছে। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন জানান, আদালতে এই মামলার সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। আমরা আদালতে আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের জড়িত থাকার প্রমাণ করতে সক্ষম হয়েছি। যারা পরিকল্পনাকারী নূর হোসেন, তারেক সাঈদ, মেজর আরিফ এবং রানা সহ যারা সকল
অন্যান্য সকল আসামিরা ছিলেন তাদের মৃত্যুদণ্ড প্রার্থনা করে আবেদন করেছি বিজ্ঞ আদালতের কাছে। মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে আমরা রাষ্ট্রপক্ষ সম্মত হয়েছি। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের লিং রোড এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণ করে। এর 3 দিন পর শীতলক্ষ্যা নদী থেকে 7 জনের লাশ উদ্ধার করে পুলিশ। রকিব মানিক, RTV। চলতি 2016-17 অর্থ বছর শেষে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির 7.5% অর্জিত হবে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনএসসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এর আগে জিডিপির প্রবৃদ্ধি 6.8% হওয়ার আভাস দিয়েছিল বিশ্বব্যাংক। এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের কৃষি, শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধি বেশ ভালো, তাই 7.5% প্রবৃদ্ধি অর্জন নিয়ে দ্বিমত নেই। অর্থ বছরের একক মাস হিসেবে কেবল ডিসেম্বর প্রায় 10,000 কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে বলে জানান মন্ত্রী। আমি মনে করি যে সেগুলো নৌবাহিনী সামষ্টিক অর্থনীতির গতি দ্বারা আমরা দেখি, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এবছর আমরা 7.5% কাছাকাছি আমাদের প্রবৃদ্ধি আমরা অর্জন করতে পারবো। আমাদের যে স্বপ্ন, আমাদের 7th 5-year প্ল্যানের 2020 সালে যেটা শেষ হবে, সেখানে আমরা 8% রেখেছি আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি। দ্যাট হ্যাজ বিন এস্টিমেটেড অন এ কনজারভেটিভ বেসিস। তীব্র শীতে কাঁপছে পুরো দেশ, বিশেষ করে উত্তরের জনপদ শীতে একেবারেই জবুথবু। বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আবহাওয়া অফিস বলছে, ক্রমান্বয়ে শীতের তীব্রতা কমে আসবে, কিন্তু শৈত্যপ্রবাহ আরও 5-6 দিন থাকবে। জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুর দিকে আরও 2টি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। হাড় কাঁপানো শীত ঝেঁকে বসেছে দেশের নানা প্রান্তে, আর এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তীব্র শীত উপেক্ষা করে বের হচ্ছেন ঘর থেকে। কুয়াশা বৃষ্টির মতো শীত পড়তেছে, গরিবের অবস্থা খুবই খারাপ, নাজেহাল হয়ে গেছে। ঠান্ডার চাপ, কুয়াশার জন্য বাইরে হওয়া যায় না। দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলের অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ শীতের প্রকোপে নাস্তানাবুদ। তাপমাত্রা 6-এর নিচে থাকলে আবহাওয়াবিদরাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে আখ্যায়িত করে থাকেন। উত্তরবঙ্গের রাজারহাট, তেঁতুলিয়ার মতো জায়গায় যেটা 5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, রংপুর, দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলার তাপমাত্রা এখন 6-এর নিচে নেমে এসেছে। এর ফলে ছড়িয়ে পড়ছে শীতজনিত নানা রোগবালাই। হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, হাঁপানি সহ বিভিন্ন রোগীর সংখ্যা। আবহাওয়া অধিদপ্তর বলছে, 3 দিন আগে থেকেই দেশের নানা প্রান্তে মৃদু কিংবা মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আরও কয়েকদিন এই প্রবাহ অব্যাহত থাকবে, তবে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। শৈত্যপ্রবাহের যে অবস্থা, এটা আরও 2-3 দিন বা 4 দিন পর্যন্ত কন্টিনিউ করবে, কারণ যেখানে 5 ডিগ্রি নেমে গেছে সেখানে যদি আমি মৃদু তাপমাত্রাও বলি, মানে মৃদু শৈত্যপ্রবাহ বলি, সেটাও 10 ডিগ্রি তাপমাত্রা, অর্থাৎ মোটামুটি ওই রকম পর্যায়ে আসতে গেলে আরও 2-3 দিন সময় লাগবে আর কি। তবে কালকেও যে এই অবস্থা থাকবে তা না, কিছুটা হয়তো সামান্য তাপমাত্রা রাইজ করতে পারে, কিন্তু শৈত্যপ্রবাহ অবস্থা কালকেও বিরাজ করবে। সাধারণত প্রতি বছর 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ বয়ে যায় এদেশের উপর দিয়ে। সেই অভিজ্ঞতা থেকে অধিদপ্তরের আশঙ্কা, চলতি মাসের শেষ দিকে এবং ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আরও 2টি শৈত্যপ্রবাহ হতে পারে। খান আলামিন, RTV, ঢাকা। নওগাঁর শিবপুরে স্থানীয় কয়েকজন যুবক পাখির অভয়াশ্রম তৈরি করে সাড়া ফেলে দিয়েছে গোটা এলাকায়। পাখিদের কোলাহল দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন, আবার কেউ কেউ বাড়িয়েছেন সহযোগিতার হাতও। নওগাঁ প্রতিনিধি এমা রকির তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। স্থানীয় কজন যুবক খেয়াল করেন, নদীর পাড়ে বিচিত্র প্রজাতির অসংখ্য পাখি ভিড় করলেও নিরাপদ না হওয়ায় থাকতে পারছে না। নদীর পরিত্যক্ত বাঁধে 3 বছর আগে 4 কিলোমিটার জুড়ে ফলজ গাছ রোপণ করে ঝুলিয়ে দেন মাটির কলস, আর দিনরাত সেখানে বসছে, কোলাহল করছে পানকৌড়ি, বালি হাঁস সহ অসংখ্য প্রজাতির পাখি। যদি কেউ পাখি মারে তাহলে তাদেরকে আমরা থানাতে সোপর্দ করি। বাঁধটা ছিল সম্পূর্ণ পরিত্যক্ত। নাজমুলের উদ্যোগে কিছু যুবক ছেলেপেলেদের নিয়ে এখানে বনায়ন কার্যক্রম করা হয়। আর সেই নয়নাভিরাম দৃশ্য দেখতে নওগাঁর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন, উপভোগ করছেন। এখানে অনেক অতিথি পাখি আসে, পাখিগুলো দেখতে অনেক ভালো লাগে, অনেক মানুষ দেখতে আসে। পাখি থাকাতে এলাকাটার পরিবেশটা অনেক
অন্যরকম হয়েছে। প্রতি বছর এই শীতের মৌসুমে এরা আসে, এরা অতিথি পাখি। অনেক দূর থেকে আসছে। সাধুবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে স্থানীয় প্রশাসন সহ সব শ্রেণী পেশার মানুষ। এয়ারগান যাতে ব্যবহৃত না হয় বা পাখিকে যাতে শিকার কেউ না করে, যদি এই ধরনের কেউ করে আমরা আইনগত তার বিরুদ্ধে ব্যবস্থা এর আগেও নিয়েছি, ভবিষ্যতেও নেব। পাখি শিকার রোধ করে অভয়াশ্রমকে আরো নিরাপদ করে গড়ে তুলতে বন বিভাগ কাজ করছে বলে জানালো এই কর্মকর্তা। পাখিদের প্রজনন উপযোগী বাসস্থান তৈরি, বৃক্ষরোপণ, এরপরে বিভিন্ন পোস্টার, লিফলেট বা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছেন। যে কোনো আইনগত সাহায্য সহযোগিতা আমরা তাদেরকে প্রদান করি। যুবকরা তাদের মেধাশক্তির এমন সদ্ব্যবহার করে প্রকৃতি রক্ষায় এভাবে এগিয়ে আসবেন, এমনটাই আশা এলাকাবাসীর। অভি ইসলাম, RTV। কোনোভাবেই থামানো যাচ্ছে না দখলদারদের অপ্রতিরোধ গতি। ছলে বলে কৌশলে যেভাবেই হোক দানবের মতো থাবা বসিয়ে কবজা করে নিচ্ছে সরকারি ও জনগণের সম্পদ। বিশেষ করে জনস্বার্থে ব্যবহৃত মাঠ পার্কগুলোর প্রতি কর্তৃপক্ষের অবহেলা আর শক্তিশালী সিন্ডিকেটের ছত্রছায়া দখল পাকাপোক্ত করে নিচ্ছে দখলবাজরা, যার করুণ পরিণতির শিকার কালের বিবর্তনে হারিয়ে যাওয়া কারওয়ান বাজারে দুটি পার্ক। নজরুল ইসলামের তোলা ছবিতে মাঠ পার্ক দখল নিয়ে শাহাবুদ্দিন শিহাবের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজার, যেখানে দিনরাত 24 ঘন্টা সমাগম ঘটে হাজারো মানুষের। বিষয়টি রূপকথার মতো শোনালেও বাস্তবতা হলো এখানে একসময় দুটি পার্ক ছিল, যেখানে ক্রেতা বিক্রেতা, পথচারী, অফিসকর্মী সহ আশপাশের এলাকার অনেকেই বুক ভরে নিঃশ্বাস নিতেন। কিন্তু অর্থলোভীদের করাল গ্রাসে সেই পার্ক দুটি আজ ইতিহাসের পাতায়। আমি যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি, এটি আসলে একটি দোতলা ভবন ছিল। গেল কয়েক মাস আগে সিটি কর্পোরেশন এই ভবনটি ভেঙে দেয়। এদিকে দেখা যাচ্ছে যে সিটি কর্পোরেশনের অসংখ্য গাড়ি এবং যে খোলা জায়গাটি রয়েছে, এখানেও ছিল অসংখ্য দোকানপাট, এবং এই দোকানপাটগুলো ছিল অবৈধ দখলদারদের। এবং জানা যায় যে এই জায়গাটি 20 বছর অকুপাইড ছিল দখলদারদের দখলে, এবং এই জায়গাটিতে সত্যিকার অর্থে ছিল একটি পার্ক, যে পার্কে ছিল অনেক বিশাল বিশাল গাছ এবং বসারও স্থান ছিল, এবং তার সঙ্গে ছিল কিছু বিনোদনের ইকুইপমেন্টও। কিন্তু অনেক বছর আগেই সেই পার্ক বিলীন হয়ে গেছে, আর এই পার্কটিরই হাল দেখি বোঝা যায় এই দেশের পার্ক এবং মাঠগুলোর দশা। পরে আস্তে আস্তে পরে এরা বাড়ি করে করি না, বাড়ি করে কথা না ভাঙার পরে শুরু করা মাঠে একা বাজার তৈরি। এটা ছিল আবার বাজার কমিটি। রাজনৈতিক কর্মী, দুর্নীতিবাজ কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় সন্ত্রাসীরা এই দখল বাণিজ্যের সাথে জড়িত ছিলেন। যে সরকার আছে ওই সরকারের গুন্ডারাই এই কাম করে, অন্য লোক বাইরের কেউ করে। পার্ককে ঘিরে এখনো সুবিধাভোগী গাড়ি ইজারাদারের প্রতিনিধিরা কারওয়ান বাজারে পার্ক থাকার বিষয়টি অস্বীকার করলেন। এটা সত্যি হলো গাড়ি পার্কিং, এটা গাড়ি পার্কিং ছাড়া অন্য কোনো কিছু আমি আজ পর্যন্ত শুনিও না, দেখিও না। এদিকে কারওয়ান বাজার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আঞ্চলিক অফিসের গা ঘেঁষে গড়ে ওঠা বাজারটিও একসময় পার্ক ছিল। সবুজে ঘেরা পার্ক ও মাঠ আবার ফেরত চাইলেন কালের সাক্ষী এই ব্যবসায়ী। মাঠ তো অবশ্যই দরকার আছে, এলাকা যখন আছে, ছেলে ফেলে আছে, পোলাপানের খেলাধুলার তো অবশ্যই দরকার আছে। তবে সিটি কর্পোরেশন আবার সিদ্ধান্ত গ্রহণ করেছে ব্যবসায়ীদের উন্নত পুনর্বাসনের মাধ্যমে পার্কগুলো উদ্ধার করে এখানে নতুন কিছু এমন কিছু করা হবে যেন শিশুদের খেলাধুলার সুযোগ থাকে, একই সাথে আধুনিক মার্কেটও নির্মাণ করা যায়। পার্ক সহ পুরো কারওয়ান বাজার এলাকা উদ্ধার করে সুদূর প্রসারী পরিকল্পনার কথা জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা যখন পুরো জায়গাটা একত্রে পাবো, তখন আমরা একটা এখানে কোথায় কি হবে, এটা হয়তো বিজনেস হাব হতে পারে, এখানে আপনি বলছেন মাঠের জন্য জায়গা থাকতে পারে বা ওপেন স্পেস থাকতে পারে, সবগুলো তখন প্ল্যান করে যা হয়। কারওয়ান বাজার এলাকা নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনা থাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিকল্পিত নগরায়নের উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে 56 রানে এগিয়ে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে চতুর্থ দিনে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 66 রান। এই রান নিয়ে দিন শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে 122 রানে। রান নিতে গিয়ে কোমরে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ইমরুল কায়েস। এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড 539 রানে অল আউট হয়। সাইফুল ইসলাম উজ্জ্বলের রিপোর্ট।